সবাই কি শুনতে পাচ্ছো? সবাই কি দেখতে পাচ্ছো? ওই ওই ভিডিওটা কেটে গেছে কেন যেন? শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। সবাইকে একটু আসতে বলো। কিভাবে সবাইকে আসতে বলা যায়? সবাইকে আসতে বলা যায় কিভাবে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ওই কি বলে, নেটের লাইন কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। মাত্র বোধহয় 10 সেকেন্ডের মতো নেটের লাইন অফ ছিল, তাতেই পুরো ক্লাস কেটে গেছে। মানে রিকানেকশনের সময় দিবে না, দেয় নাই আর কি। তো এই জন্য এই ঝক্কি ঝামেলাটা পোহাতে হলো। অনেকেই আজীবনের জন্য এই ক্লাস থেকে হারিয়ে গেল। ও আর কোনোদিন এই ক্লাসে ফেরত আসতে পারবে না, কারণ ও ভাববে ক্লাস শেষ। তো আমরা তাহলে চলো শুরু করি। আমাকে সবাই দেখতে পাচ্ছ, আশা করি সবাই শুনতে পাচ্ছ। কোথাও কোনো অসুবিধা আছে? সব ঠিক আছে না? পরিবেশটা সুন্দর আছে কিনা সবাই বলো। জহিরুল ইসলাম, অল ডান। ওকে জি ভাই, সব সব ক্লিয়ার। তাহলে গ্লাইকোলাইসিস এটা পুরোটা পড়াই দিলাম। এখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ক্রেবস চক্র থেকে কি প্রশ্ন আসবে? ক্রেবস চক্রটা পড়াইতে হবে একটু। ক্রেবস চক্র থেকে কয়েকটা প্রশ্ন আসবে তোমার পরীক্ষার জন্য। প্রথম কথা হচ্ছে, ক্রেবস চক্র কোথায় ঘটে? ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়ায়। ক্রেবস চক্র থেকে 4 থেকে 5টা এমসিকিউ আমি দাগাই দিচ্ছি, যে এই কথাগুলো তুমি পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসবে। তুমি যখন প্রশ্ন সলভ করতে যাবা, দেখবা এই কথাগুলো ঘুরে ফিরে বারবার করে বারবার করে বলা হচ্ছে। তো তুমি এই জায়গায় তাকায় দেখো, এই যে তৃতীয় ধাপের নাম ক্রেবস চক্র, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রেবস চক্রের অপর নাম কি? সাইট্রিক অ্যাসিড চক্র। ক্রেবস চক্রের প্রথম এবং ক্রেবস চক্রের আরেকটা নাম আছে, সেটার নাম কি? টিসিএ চক্র। এই জায়গায় লেখা আছে ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। এগুলা কেন সেটা আমরা খুব দ্রুততার সাথে জানবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, এটার অপর নাম টিসিএ চক্র। ইহাই পরীক্ষায় আসবে। টিসিএ চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র সবগুলাই মূল কথা। এটা খ মার্কের প্রশ্নে আসতে পারে, ওই যে 2.5 মার্কের জন্য। এই যে দেখো, ক্রেবস চক্র এটা একটা চক্র। এই চক্রটা যখনই চলবে, চক্র মানে ঘড়ির কাঁটার মতো। ঘড়ির কাঁটা যেমন ঘুরতে ঘুরতে আবার 12তে ফেরত আসে, এটাও একইভাবে শুরু হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে। দেখো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ক্রেবস চক্রে সবসময় বসে থাকে, এবং পুরো চক্র শেষ হওয়ার পর এটা আবার তৈরি হয়। এই জন্য অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় আবাসিক অণু। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে কি বলা হয়? আবাসিক অণু। কারণ পুরো চক্র যতবার চক্রটা শুরুও করবে, আবার পুরো চক্র শেষে আবার উৎপন্ন হবে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আবাসিক অণু বলা হয়। বাইরে থেকে আসে কে? বাইরে থেকে আসে অ্যাসিটাইল কোয়ে। তোমাদের মনে আছে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, যার কিনা 2টা কার্বন থাকে। তাহলে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে একসাথে যুক্ত হয়। এই একসাথে যুক্ত হয়ে তারা তৈরি করে 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড। তাহলে 6 কার্বন বিশিষ্ট 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড তৈরি করে। ইহা আমাদেরকে জানতে হবে, ইহা আমাদেরকে পারতে হবে। এটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই যে সাইট্রিক অ্যাসিড, এটার মধ্যে 3টা কার্বক্সিলিক মূলক থাকে। 3টা কার্বক্সিলিক মূলক, 1 2 3, 3টা কার্বক্সিলিক মূলক থাকে। 3টা কার্বক্সিলিক মূলক থাকার জন্য এটাকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড বা টিসিএ অ্যাসিড, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। এখন দেখো, নাম 3টা, যেহেতু এটার প্রথম স্থায়ী পদার্থ, এই যে দেখো, এটাকে বলা হয় প্রথম স্থায়ী পদার্থ। প্রথম স্থায়ী, এটাকে বলা হয় প্রথম স্থায়ী পদার্থ। আচ্ছা, তো ক্রেবস চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম সাইট্রিক অ্যাসিড। তো সাইট্রিক অ্যাসিড চক্রকে আমরা বলবো প্রথম, সাইট্রিক অ্যাসিডকে বলবো প্রথম স্থায়ী পদার্থ। এটার অপর নাম
ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, সেই জন্য পুরো চক্রটাকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়, বা টিসিএ চক্র বলা হয়, বা ক্রেবস চক্র বলা হয়। দেখো ক্রেবস চক্রের মোট নাম কয়টা? জিনিস একটা, ক্রেবস চক্র, কিন্তু এর নাম মোট 3টা। ঠিক আছে, টিসিএ চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র। তাহলে ক্রেবস চক্রের অপর নাম এই তো, এই 3টা হলো ক্রেবস চক্রের অপর নাম। ক্রেবস চক্রের আবাসিক অণুর নাম কি? সবাই উত্তর করো তো, কাকে কাকে পড়ালাম? ক্রেবস চক্রের আবাসিক অণুর নাম কি? সবাই নামটা বলো তো যারা ক্লাস করলা। আবাসিক অণু কি নাম বলো তো? খুবই সুন্দর, অক্রালো অ্যাসিটিক অ্যাসিড না, ক্রেবস চক্রের আবাসিক অণুর নাম হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এইটাই তুমি পরীক্ষায় বারবার পাবা। ক্রেবস চক্র টপিকটা থেকে পরীক্ষায়, ক্রেবস চক্র টপিকটা থেকে পরীক্ষায় ইহাই আসবে। ঠিক আছে, বুঝাতে পারলাম? আচ্ছা, তো সুন্দর। এখন ক্রেবস চক্র থেকে কি ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্রেবস চক্রটা পড়তে হয়, কিন্তু অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কখনোই ক্রেবস চক্র থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না। তো জাহাঙ্গীরনগরের প্রশ্ন বরাবর মেডিকেলের চেয়েও কঠিন হয়। তা আমি তোমাদেরকে কাউকে ক্রেবস চক্রটা পুরোটা পড়তে বলবো না। সত্যি কথা হলো ক্রেবস চক্র পড়ে তোমার খুবই কষ্ট হবে আসলে, বুঝতে পেরেছি। তারপরও অনেক সময় ক্রেবস চক্র থেকে প্রশ্ন দিয়ে দেয়, বিভিন্ন ভার্সিটিতে দিয়ে দেয়, কারণ ক্রেবস চক্র একটা নামই তো বিখ্যাত। তো এখান থেকে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়। তো আমি জাস্ট অল্প একটু পড়তে বলবো। দেখো তো, রেডি, 1 2 3, খালি নামগুলো মেইন কথাগুলো বলতে বলবো। সাইট্রিক অ্যাসিডকে মনে আমরা লিখবো এরকম, এই যে দেখি তো, সাইট্রিক অ্যাসিড দেখো, ক্যান, তুমি লিখে রাখো ক্যান, সাইট্রিক অ্যাসিডের পাশে ক্যান, আই, আই মানে আইসোসাইট্রিক, ক্যান আই। তারপরে দেখো আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, ক্যান আই আস্ক, ক্যান আই আস্ক, এভাবে লিখে রাখো। তো আগে লিখো, লিখে দেখো, সাম, সুপার, ফ্যান্টাস্টিক, ক্যান আই আস্ক সাম সুপার ফ্যান্টাস্টিক, মেডিকেল, ম্যালিক, মেডিকেল, ও দিয়ে, ভাইয়া এটা কেন পড়ালেন? কারণ ওই যে পরীক্ষায় আসবে, কেউ না কেউ তো পড়তে চায়, সবাই যদি নাও পড়তে চায়, কেউ না কেউ তো এটা পড়তে চায়। তো দেখো, ক্যান, সি দিয়ে সাইট্রিক অ্যাসিড, আই, আইসোসাইট্রিক অ্যাসিড, আই দিয়ে আইসোসাইট্রিক, আস্ক, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, সাম, সাকসিনিক অ্যাসিড, সুপার, সাকসিনাইল কোয়ে, ফ্যান্টাস্টিক, ফিউমারিক অ্যাসিড, শুধু না প্রথম অক্ষরটা মনে রাখলেই হয়, সুপার ফ্যান্টাস্টিক, সুপার ফ্যান্টাস্টিক, মেডিকেল মানে ম্যালিক, ক্যান আই আস্ক সাম সুপার ফ্যান্টাস্টিক মেডিকেল অপটিমিস্ট। তাহলে দ্যাটস অল, ক্যান আই আস্ক সাম সুপার ফ্যান্টাস্টিক মেডিকেল অপটিমিস্ট, ক্যান আই আস্ক সাম সুপার ফ্যান্টাস্টিক মেডিকেল অপটিমিস্ট। ইহা আমাদেরকে মনে রাখতে হবে, এইটা আমাদেরকে মনে রাখতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
ঠিক আছে, কথাটা কি ক্লিয়ার? পারবো ইনশাআল্লাহ। তাহলে সবাই দেখো তো, লিখে সবাই বইয়ের মধ্যে লিখে নাও। লিখে এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে, নিচে কোন পদার্থটা ক্রেবস চক্রে তৈরি হয় না, ক্রেবস চক্রে উৎপন্ন পদার্থগুলোর নাম। ভাই এটার এনজাইম গুলো কি পড়বো না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন তো ভাইয়া, এই এনজাইমটা এসেছে 2022-23 সালে। এই যে দেখো, সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড বানাইতে কোন এনজাইম লাগে। তার মানে দেখো কত গভীর ভাবে। তো কয়েকটা বিখ্যাত যেগুলো পরীক্ষায় আসে সেই কয়েকটা পড়তে বলবো আমি। তো সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক বানাইতে অ্যাকোনিটেজ এনজাইম, এটা যেহেতু পরীক্ষায় আসছে, এটা ঝাড়া মুখস্থ করো। কিন্তু ভাই সবগুলাই কি পড়মু? এতগুলা পড়তে গেলে তুমি আসলে হারায় চলে যাবা, বুঝাতে পারলাম? তো মূলত ব্যতিক্রম গুলো আসে, ব্যতিক্রম যেমন এইটা একটা ব্যতিক্রম, দেখো অ্যাকোনিটেজ এনজাইমটার নামটাই হলো অ্যাকোনিটেজ। আর বাকিগুলা কি ভাই তাহলে অতটা ব্যতিক্রম না? বাকিগুলো একটু বুদ্ধি করে নিবা, একটু তাকায় দেখো। এই যে দেখো তো, আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি করতে কোন এনজাইম ব্যবহৃত হয়? এনজাইমের নামের মধ্যেই যার উপরে কাজ করবে সেটার নাম দেওয়া থাকবে, দেখো আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। তারপর আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, দেখো তো এনজাইমটার নাম কি? আলফা কিটো গ্লুটারেট, দেখো নামের মধ্যেই দেওয়া। যেই এনজাইমটার কথা বলবা ওই এনজাইমটা কিন্তু ওর মধ্যেই দেওয়া আছে, দেখো সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল সিনথেটেস, ও যার উপরে কাজ করবে তার নামটা দেওয়া। তারপরে দেখো সাকসিনিক অ্যাসিডের উপরে কাজ করবে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। তারপরে দেখো ফিউমারিকের উপরে কাজ করবে কি? ফিউমারেজ। তারপরে ম্যালিকের উপরে কাজ করবে কি? ম্যালেট। সব কি দেখতে পাচ্ছ? তার মানে যার উপরে কাজ করবে তার নামটা তো দেওয়া। একমাত্র ব্যতিক্রম যার সাথে নামের কোনো মিল নাই, তার নামটা কি? তাকায় দেখো, তার নাম হলো অ্যাকোনিটেজ। এই হলো তার নাম। এইটা একটা ব্যতিক্রম। আর আরেকটা ব্যতিক্রম হলো প্রথম বিক্রিয়ায় এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড মানে ওয়া আর কোএনজাইম এ মানে কোয়া, ওয়া প্লাস কোয়ার যে বিক্রিয়া হয়, কোয়া প্লাস ওয়ার যে বিক্রিয়া, এই বিক্রিয়াতে যে এনজাইমটা ব্যবহৃত হয় তার নাম সাইট্রেট সিনথেজ। দেখো আমরা এতক্ষণ ধরে কি পড়লাম, ধরো এ থেকে বি তৈরি হয়, তাহলে এনজাইমের নামটা হবে এর সাথে এজ লাগানো। বি থেকে সি তৈরি হয়, এতক্ষণ তুমি কি পড়লা? এই যে এখানে এনজাইমের নামটা হবে, এনজাইমের নামটা হবে বি এর সাথে এজ লাগানো। এইরকম মানে বি থাকবে তার সাথে একটা এজ দেওয়া থাকবে। কিন্তু প্রথমটা আর এটা ব্যতিক্রম। দেখো এই যে সাইট্রেট সিনথেজ যা উৎপন্ন হবে তার নামটা দেওয়া। তো এই দুইটা হলো একটা ব্যতিক্রম। আমরা কি বুঝতে পেরেছি কথাটা? পারবো? তাহলে ভবিষ্যতে যদি এখান থেকে এরকম এমসিকিউ আসে তাহলে পারবা কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নাম্বার 3, সবাই উত্তর দাও তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নাম্বার 3, সবাই উত্তর দাও। ভাইয়েরা, এগুলা কিন্তু এই একটা প্রশ্ন তোমাকে অন্য সবার চেয়ে এগিয়ে দিতে পারে। মাত্র একটা প্রশ্ন সবার চেয়ে অন্য, ওয়া প্লাস কোয়া। ঠিক আছে, হ্যাঁ। ওকে, আমার নেট লাইভ কত মিনিট চলে? লাইভ, দুইটা লাইভ একসাথে কেটে আপলোড দিয়ে দিব। ওকে, সবাই তাহলে পারলাম অ্যাকোনিটেজ। আচ্ছা, খুবই সুন্দর, তাহলে অ্যাকোনিটেজ উত্তর করতে পারলা। ওয়েট ফর এ সেকেন্ড। ওয়েট ফর এ সেকেন্ড, একটু দাঁড়াও।
ওকে, পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, নেক্সট টাইমে ক্লাস দিয়েন না প্লিজ। বাবা তুমি এই সময়টা তাহলে রেকর্ড করো না, এভাবে তো সবার সাথে তো সবসময় টাইম মিলবে না বাবা। আচ্ছা তাহলে পারলাম, আশা করি পারবা। ওকে 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 ওকে, 1 আওয়ারের বেশি হয়তো। আচ্ছা সুন্দর, ক্লাস 1 ঘন্টার মতো হয়েছে। তাহলে আর কি এখান থেকে এমসিকিউ আসলে ইনশাল্লাহ শ্বসন থেকে আমরা মোটামুটি কভার করে ফেললাম। শ্বসন টপিকটা থেকে এখান থেকে আর কি পড়বো ভাইয়া? আর আমরা যে লাইনগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো তুমি পড়তে চাইলে পড়তে পারবো, মানে সেগুলো তুমি পড়বা। শ্বসন টপিক ভার্সিটি সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া আমি বলে দিলাম। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া আমি তোমাকে পড়াই দিলাম। এখান থেকে আরেকটা ছোট্ট জিনিস তোমাকে জানতে হবে, সেটা হলো অবাধ শ্বসন থেকে একটা ছোট্ট জিনিস, সবাই একটু কান খুলে শুনে রাখো। অবাধ শ্বসন, অবাধ শ্বসনের যেটা গুরুত্বপূর্ণ কথা, অবাধ শ্বসনের অবাধ শ্বসনের যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে অবাধ শ্বসনে তোমাকে দুরকম জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। অবাধ শ্বসন মানে যেটাতে অক্সিজেন লাগে না, এটাতে কি কি উৎপন্ন হয় একটু তাকায় দেখো। অবাধ শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে, অবাধ শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসবে, এক অণু গ্লুকোজ থেকে 2 রকম জিনিস তৈরি হতে পারে। এক, মনে রাখবা, 2 অণু এটিপি তৈরি হতে পারে এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হতে পারে, এইটা একটা উৎপাদ হতে পারে। আবার একটা উৎপাদ হতে পারে 2 অণু এটিপি এবং 2 অণু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হতে পারে। ভালো করে তাকাও, একই জিনিস কিন্তু একটু আলাদা। তাকায় দেখো, কখনো এখান থেকে এটিপি উৎপন্ন, এটিপি তো দুটাতেই 2 অণু করে উৎপন্ন হবে, কিন্তু কখনো ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে বা কখনো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে যে কোন ঘটনাটা কোথায় ঘটে। প্রিয় ছোট্ট ভাই বোনেরা, এইটা দারুণ ইম্পর্টেন্ট। আমাদের শরীরেও কিন্তু অবাধ শোষণ ঘটে, বিশেষ করে প্রতিটা কোষেই ঘটতে পারে, বিশেষ করে আমাদের পেশির কোষগুলোতে, পেশি কোষগুলোতে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। আমাদের পেশি কোষে যখন অবাধ শোষণ উৎপন্ন হবে, কোন অ্যাসিড উৎপন্ন হবে? উত্তর হলো ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় বলেই আমরা একটা সময় ক্লান্ত হয়ে পড়ি। তুমি যে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ো, তার সবচেয়ে বড় একটা কারণ হলো এই ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হলে কোষের পিএইচ কমে যায়, কারণ অ্যাসিড বেড়ে গেলে পিএইচ কমে যায়। আর পিএইচ কমে গেলে কোষে থাকা যে এনজাইম গুলা, ওরা আর ঠিক মতো কাজ করতে পারে না, ফলে তোমার কোষটা আস্তে আস্তে ক্লান্ত হয়ে যায়, ফলে তুমি আর দৌড়াতে পারো না, বেশি কাজ করতে পারো না। আর এই যে 2 অণু এটিপি এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কোন কোষে? মূলত আদি কোষ বা ব্যাকটেরিয়াতে। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, আমরা কি কথাটা বুঝতে পারলাম? তাহলে 2 অণু এটিপি, 2 অণু কার্বন ডাই অক্সাইড, সাথে আসল জিনিসটাই তো বলিনি, সাথে আসল জিনিসটাই তো বললাম না। সেটা সেটা কি? সেটা হলো যে 2 অণু ইথানল, এই বিক্রিয়াটা পুরোপুরি সম্পন্ন হয় নাই। আদি কোষে তো ঘটেই, কিন্তু এর সাথে কি উৎপন্ন হয়? 2 অণু ইথানল বা মদ উৎপন্ন হয়। মদ, যে মদ মানুষ খায়, 2 অণু ইথানল উৎপন্ন হয়। অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ কথা। 2 অণু ইথানল উৎপন্ন হয়, 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু ইথানল উৎপন্ন হয় কোথায়? এইটাই উৎপন্ন হয় ব্যাকটেরিয়াতে। ব্যাকটেরিয়া বা ইস্টে, ব্যাকটেরিয়া এবং ইস্টে এই বিক্রিয়াটা ঘটে। তো এই বিক্রিয়াটা যখন ব্যাকটেরিয়া এবং ইস্টের শরীরের ভেতরে ঘটবে, তখন এটাকে বলা হবে অবাধ শ্বসন। হুবহু ধরো এই বিক্রিয়াটাই, হুবহু এই বিক্রিয়াটাই, ঠিক আছে, হুবহু এই বিক্রিয়াটাই, ধরো এই যে সেম বিক্রিয়া, হুবহু সেম বিক্রিয়াটাই ঘটবে, কিন্তু এটা ব্যাকটেরিয়া বা ইস্টের মধ্যে না, এই বিক্রিয়াটাই ঘটবে কোষের বাইরে। যখন হুবহু সেম বিক্রিয়াটা কোষের বাইরে ঘটে, কোথায় ঘটে? কোষের বাইরে, তখন এটাকে আমরা আর অবাধ শ্বসন বলতে পারবো না, তখন আমরা এটাকে বলবো ফার্মেন্টেশন। প্রিয় ছোট্ট ভাই বোনেরা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়া। এটা কিন্তু মানব, বলা হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মানুষের আবিষ্কৃত প্রথম বিক্রিয়া হলো এই ফার্মেন্টেশন। বুঝাতে পেরেছি কিনা আমি জানি না। তো অবাধ শ্বসন ঘটে কোথায়? কোষের ভেতরে। ওই বিক্রিয়াটাই, হুবহু সেম বিক্রিয়া যখন কোষের বাইরে ঘটে, যখন এটা জড় পদার্থে ঘটে, তখন সেটাকে বলা হয় ফার্মেন্টেশন। অবাধ শোষণ এবং ফার্মেন্টেশনের মূল পার্থক্য কি? অবাধ শোষণ এবং ফার্মেন্টেশনের মূল পার্থক্য হলো এটাই। বুঝতে পেরেছো কিনা, পারলাম কিনা কথাটা বুঝতে? ঠিক আছে, ক্লিয়ার? কথাটা কি ক্লিয়ার? আবারও দেখাচ্ছি, আবারও বলে দিচ্ছি, এটাকে একটু উপরে তুলি পুরাটাকে, দাঁড়াও, পুরাটাকে ধরে একটু উপরে তুলে দেই।
ওকে, তাহলে আশা করি বুঝতে পারলা। দেখো তো, অবাধ শ্বসনে আমাদের পেশির মধ্যে উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড, যদি এটা ব্যাকটেরিয়ার মধ্যে ঘটে তাহলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, ইথানল। আর এটা যদি কোষের বাইরে ঘটে, সেম বিক্রিয়াটাই কোষের বাইরে ঘটে, তখন আমরা এটাকে বলবো ফার্মেন্টেশন। তোমার পরীক্ষায় 2 মার্কের এই প্রশ্নটাই আসবে। আমি যে যে লাইনগুলো দাগাই দিয়েছি দেখো, এখন এই যে দেখো আমাদের পেশির কোষের মধ্যে এই যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, দেখতে পাচ্ছ এই লাইনটা দাগানো। আর ওই তো ব্যাকটেরিয়াতে কি উৎপন্ন হয়, ইথানল উৎপন্ন হয়, এই যে দেখো ইথানল উৎপন্ন হয়। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাতে পরীক্ষায় প্রশ্ন আসছে। আর আরেকটা কথা যে বললাম, ফার্মেন্টেশন বা গাজন, এইটা কোথায় উৎপন্ন হয়, কোষের বাইরে। এই যে দেখো সুন্দর করে বলা হয়েছে, এইটা কোষের বাইরে উৎপন্ন হয়, কোষের বাইরে উৎপন্ন হয়। ইহা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই তো আমরা অনেক কিছু বুঝে গেলাম, অনেক কিছু শিখে গেলাম। থ্যাংক ইউ সো মাচ। বুঝাতে পারছি কিনা? ওকে, 15 ঘন্টা 38 মিনিট অনলি। হ্যাঁ, হার্ট, আচ্ছা, হার্টের মাসেলে এটা হয় না। একটা খুব সুন্দর প্রশ্ন করেছে যে ভাইয়া, আমাদের হার্টের পেশিতে কি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় কিনা? হার্টের পেশি তো কখনো ক্লান্ত হয় না। তো এটা একটা দারুণ, খুবই সুন্দর একটা প্রশ্ন। হার্টের পেশিতে এটা হয় কিনা? উত্তর হলো হয়। হার্টের পেশিতেও হয়, হার্টের পেশিতেও ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, অন্য সকল পেশি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হওয়ার পর যেখানে দুর্বল হয়ে যায়, হার্ট সেখানে ল্যাকটিক অ্যাসিড থেকে আবার শক্তি তৈরি করে। ফলে এই ল্যাকটিক অ্যাসিডটাকে সে খাবার হিসেবে ব্যবহার করে। অর্থাৎ যেটা তার বর্জ্যটাকে সে আবার খাবার হিসেবে ব্যবহার করে। ব্যাপারটা কিন্তু দারুণ। রিসাইকেল বল, আমরা পড়েছি না রিসাইকেল, তো রিসাইকেল করে ফেলে। এই রিসাইকেল করে ফেলার ফলেই কিন্তু হার্ট কখনো ক্লান্ত হয় না। এটা একটা ফ্যান্টাস্টিক জিনিস। হার্ট ল্যাকটিক অ্যাসিড থেকে এটিপি তৈরি করতে পারে। কি দারুণ একটা কথা, কি অসাধারণ একটা কথা। তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। প্রিয় ছোট্ট ভাই বোনেরা, এই যে এইটা পড়ে ফেললেই তুমি উত্তর করতে পারবা। অবাধ শ্বসনের ব্যবহারগুলা মনে রাখবো। অবাধ শ্বসন না, ফার্মেন্টেশনের ব্যবহার পৃথিবীর আদিমতম বিক্রিয়া। প্রতিদিন তুমি যদি পাউরুটি খাও, কেক খাও, সেগুলো প্রত্যেকটাতে অবাধ শ্বসন বা ফার্মেন্টেশনকে কাজে লাগানো হয়। পাউরুটি বা কেকগুলো যে ফুলে উঠে, এই অবাধ শ্বসনের কারণে। মূলত পাউরুটি, কেক না, মূলত পাউরুটি। মদ তৈরি করতে তো দেখলাই, এটা পৃথিবীর আদিমতম বিক্রিয়া। মদ মূলত এই বিক্রিয়া দিয়েই তৈরি হয়, ঠিক আছে? তারপর দই তৈরি করতে, এটা একবার রিডিং দিয়ে দিবা তোমরা। এটা এইচএসসি তে কিন্তু এটা পড়ারও কথা। এখান থেকে এমসিকিউ আসতে পারে, যদিও খুব খুব বেশি লাইন আমরা দাগাই দেই নাই, মোটামুটি ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট না। এইটা তোমার ওই যে রিটেনে আসতে পারে। অবাধ শ্বসন এবং ফার্মেন্টেশনে কি পার্থক্য? আগেই বললাম, অবাধ শ্বসনে কোষের ভেতরে ঘটে, এটা ঘটে কোষের বাইরে। এটা বিভিন্ন কাজে লাগানো হয়, তাই না? আর ফার্মেন্টেশনে যে এনজাইমটা ব্যবহৃত হয় সেটার নাম জাইমেজ। আর এখানে যে এনজাইমটা ব্যবহৃত হয়, এই এনজাইমগুলোর নাম আলাদা। আমাদের কোষের ভেতরে যে এনজাইমগুলো ব্যবহৃত হয় সেটার নাম আলাদা। তুমি এখন বলবা, ভাই কোষের বাইরেই যদি ঘটে তাহলে আবার এনজাইম কিভাবে ব্যবহৃত হয়? এইটা আবার কি ধরনের কথা? তো এখানেই হলো মজার কথাটা। মজার কথাটা হলো এমন, ছোট্ট ভাই বোনেরা, কোষের বাইরে মানে কিন্তু ঘটনাটা হলো এরকম। ধরো ধরো এটা একটা পাত্র, ঠিক আছে? এই পাত্রে তুমি কি নিলা? এই পাত্রে তুমি গ্লুকোজ নিলা, গ্লুকোজ। এই পাত্রে তুমি এই যে গ্লুকোজ নিলা, গ্লুকোজ। বাজার থেকে তুমি গ্ল্যাক্সোজ ডি কিনে আনলা, বাজার থেকে। তো আশা করি সবাই তোমরা চেনো, বাজার থেকে তুমি গ্ল্যাক্সোজ ডি কিনে আনলা, গ্ল্যাক্সোজ ডি। গ্ল্যাক্সোজ ডি যারা চেনো না তাদেরকে জাস্ট বিক্রিয়াটার গুরুত্বটা বোঝানোর জন্য, এই যে দেখো, এই যে বাজার থেকে তুমি গ্ল্যাক্সোজ ডি কিনে আনলা। আচ্ছা, বাজার থেকে গ্ল্যাক্সোজ ডি কিনে আনলা, এটার মধ্যে তুমি কিছু ইস্ট দিয়ে দিলে, ইস্ট, এরা হলো ইস্ট। তুমি এটার মধ্যে কিছু ইস্ট দিয়ে দিলা। এই ইস্ট গুলা, এই ইস্ট গুলা ওর শরীরে থাকা সবুজ সবুজ সবুজ, এই সবুজ গুলার নাম হলো জাইমেজ এনজাইম। এই ইস্ট গুলা জাইমেজ এনজাইম ক্ষরণ করলো, ইস্ট গুলা কোষের বাইরে জাইমেজ এনজাইম ক্ষরণ করলো। এর ফলে গ্লুকোজটা বদলে হয়ে গেল মদ। এবং এইটাই হলো পৃথিবীর ইতিহাসের অন্যতম প্রাচীন বিক্রিয়া। তাহলে দেখো, গ্লুকোজের মধ্যে তুমি গ্লুকোজ থেকে কি বানায় ফেললা? গ্লুকোজ থেকে ইথানল বানায় ফেললা, মদ বানায় ফেললা। পরীক্ষায় প্রশ্ন আসবে কোন এনজাইমের সহায়তায়? উত্তর হলো জাইমেজ এনজাইমের সহায়তায়। কিভাবে বানাইলা? এটা তুমি কিন্তু নিজেই বাসায় বানাতে পারবা, এটা কিন্তু নিজেই বাসায় বানানো যায়। কোন এনজাইমের? এটার নামই হলো ফার্মেন্টেশন, এটাই এই জায়গায় দেওয়া।
এই যে ছবিটা, এটাই হলো ফার্মেন্টেশন। বোঝাতে কি পেরেছি? ওকে, সুন্দর। আমরা কি কথাটা বুঝতে পারলাম? সুন্দর ভাই, ক্লিয়ার? কথাটা কি ক্লিয়ার? আম্মু জানলে জুতা মারবো? না না, ঠিক আছে, তুমি তো আর মদ পান করবা না, এটা তো হারাম, কিন্তু তুমি জাস্ট, আমি তোমাকে পৃথিবীর আদিমতম বিক্রিয়ার কথা বললাম, তুমি গুগল করো, ইউটিউবে সার্চ দাও, বাসায় কিভাবে মদ বানায়, এভাবেই বানায়। যদিও আমি যে প্রসেস দেখালাম সেইভাবে না, কারণ গ্লুকোজ গ্ল্যাক্সোজ ডি কিনে আনে না, কিন্তু ভাত পচালে, তুমি বাংলা মদের নাম শুনেছো? যে গ্রামের এলাকায় খায় বাংলা মদ বলতে, ভাত পচিয়ে, ভাতটাকে পচানোর পরে ওইখান থেকে যখন ইথানল তৈরি হয়, সেটার নাম হলো বাংলা মদ। বুঝাতে পেরেছি? কেরু তো একটা ফ্যাক্টরি, কিন্তু গ্রাম এলাকায় কিভাবে মদ তৈরি করে? মদ তৈরিতে এই যে কোনো কিছুকে পচানোর পরে পচে গেল, গ্লুকোজটা, শর্করা, ভাতের মধ্যে তো শর্করা আছে, শর্করা থেকে গ্লুকোজ তৈরি হয়, সেটা পচে পচে টচে একদম সেখান থেকে মদ তৈরি হয়। ওইটার মধ্যে যখন ব্যাকটেরিয়া তৈরি হয়, ওই ব্যাকটেরিয়া যখন এই জাইমেস এনজাইম ক্ষরণ করে, ওই ভাতের মধ্যে যখন এই বিক্রিয়াটা হবে, তখনই ভাত থেকে মদ তৈরি হয়। মিষ্টি যে কোনো কিছু যার মধ্যে গ্লুকোজ আছে, তুমি তার মধ্যে এই এনজাইমটা দিয়ে দিলেই সেখান থেকে ইথানল উৎপন্ন হবে। ব্যাপারটা কিন্তু দারুণ। বুঝাতে পেরেছি? সেই জন্য যে কোনো ফ্রুট থেকে এক এক রকম ইথানল তৈরি করা হয়। কেন ভাইয়া? ওই বিভিন্ন ফল, দেখো, তুমি যে তাকায় দেখো, এই বিক্রিয়াটা, পাওয়ারটা দেখো, কোটি কোটি টাকার, পৃথিবীতে হাজার কোটি টাকা একটা বিক্রিয়া দিয়ে তারাই আছে। দেখো কি দারুণ! দারুণ বলতে, ব্যাপারটা দারুণ বলতে, তোমাকে যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি, মানে মানুষ একটা সিঙ্গেল বিক্রিয়াকে দেখো কোন কি পর্যায়ে নিয়ে গেছে। সেটা কোন ছবিটা দেখলে বুঝতে পারবা? এখানে ওইরকম একটা ভালো ছবি আমি খুঁজতেছি, যেটা একটা ছবি দেখালেই তোমাকে আমি বুঝাতে পারবো। একটা ছবি পাওয়া গেছে, ওটা অন করলেই বোঝা যাবে। আচ্ছা, এটা না, ওকে, ঠিক আছে। এই যে তাকায় দেখো, দেখো এখানে 3 রকমের মদ তৈরি করেছে। একটা তৈরি করা হয়েছে এই ফল থেকে, একটা তৈরি করা হয়েছে এই ফল থেকে, একটা তৈরি করা হয়েছে এই ফল থেকে। তুমি যে কোনো ফল বলো, তুমি দেখবা সেটার মদ আছে। এর মানেটা কি? ওই ফলের মধ্যে এই এনজাইমটা দিয়ে দিবা, ওটা আলটিমেটলি মদে পরিণত হবে। তো প্রত্যেকটা মদের স্বাদ আলাদা, যারা খায় তারা বলতে পারবে। তো প্রত্যেকটা মদের স্বাদ আলাদা, এক একটা মদ থেকে এক এক ভাবে তৈরি করা হয়। যত মদ আছে, এই যে দেখো, যত মদ আছে, তুমি সবগুলা, প্রত্যেকটা থেকেই তুমি এই যেভাবে পচিয়ে পচিয়ে তৈরি করতে পারবা। বুঝাতে পারলাম? শ্যাম্পেন বা বার্লি পচিয়ে পেয়ার হয়, হ্যাঁ, এটাই হলো কথা। দেখো, কিন্তু বিক্রিয়া কিন্তু এইটাই। মেইন বিক্রিয়া কোনটা? মেইন বিক্রিয়া এইটা, কারণ প্রত্যেকটা ফলের মধ্যে থাকে শর্করা, শর্করার মধ্যে থাকে গ্লুকোজ, গ্লুকোজ দিয়ে তুমি জাইমেজ এনজাইম দিবা, ওখান থেকে মদ তৈরি হবে। এমনকি শুধু মদ না, এই যে বার্লি তৈরি, তুমি যে কোনো শর্করা জাতীয় খাবার থেকেই তৈরি করতে পারবা। তো এই জিনিসটা তোমাকে আমি জানিয়ে দিলাম। এই টপিকটা তাহলে তুমি ইনশাল্লাহ বুঝে গেলা। টপিকটা আশা করি শেষ। তোমাদেরকে একটা মজার জিনিস পড়াতে চাইলাম আর কি। কালকে সবাই ট্রাই করিও। হ্যাঁ, না, কালকে কেউ ট্রাই করিও না। আর এখান থেকে কয়েকটা এমসিকিউ আসতে পারে। শ্বসনিক কোষেন্ট মানে কি? শ্বসনিক কোষেন্ট মানে এই বিক্রিয়াতে যে কয়টা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং যে কয়টা অক্সিজেন ব্যবহৃত হয়, যে কয়টা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং যে কয়টা অক্সিজেন ব্যবহৃত হয়, এইটার যে তুলনা, এইটার যে অনুপাত, এই অনুপাতটাকে বলা হয় শ্বসনিক কোষেন্ট। আর কিউ, এক অণু গ্লুকোজ থেকে এটিপি তৈরি করতে 6 অণু অক্সিজেন লাগে, 6 অণু কার্বন ডাই অক্সাইড লাগে। উপরে কার্বন ডাই অক্সাইড, নিচে অক্সিজেনের অনুপাতটাকে বলে শ্বসনিক কোষেন্ট। তাহলে যেহেতু 6/6 দুইটারই অনুপাত 1, তাহলে গ্লুকোজের শ্বসনিক কোষেন্ট হলো 1। গ্লুকোজের শ্বসনিক কোষেন্ট
গ্লুকোজের শ্বসনিক কোএফিসিয়েন্ট হলো 1, এইটা তুমি জানবা। আর কোনটার কি? ম্যালিক অ্যাসিডের শ্বসনিক কোএফিসিয়েন্ট 1.33, অলিক অ্যাসিডের 0.71, আমিষেরটা সবসময় 1-এর কম। এইগুলা টনটনা মুখস্থ করবা। গ্লুকোজের 1, আমিষের সবসময় 1-এর কম, ম্যালিক অ্যাসিডের 1.33, অলিক অ্যাসিডের 0.71, টনটনা মুখস্থ। টিটিএম লিখে রাখো, টিটিএম। ইহা পরীক্ষায় পাবা, যেহেতু পরীক্ষায় পাবা তাহলে মুখস্থ করে ফেলবা। তারপরে গতকালকেই পড়াইছি শ্বসনের তাপমাত্রা কত। শ্বসনে আমরা 20 গ্রহণ করি, 20 থেকে 35। গতকালকে পড়াইছি সালো সংশ্লেষণ 22 থেকে 35। এগুলা না পড়লেও চলবে, শ্বসনে গুরুত্ব না পড়লেও চলবে, এগুলা থেকে কোনো প্রশ্ন আসবে না। সো আমরা তাহলে শ্বসন টপিকটা শেষ করলাম, ইনশাআল্লাহ পারবা। শ্বসন টপিকের বেশিরভাগ পড়াই তোমাকে আমি পড়াই দিয়েছি, মূল আইডিয়া বেশিরভাগ পড়ানো তোমাকে পড়ানো হয়ে গেছে। তুমি এখন বিগত বছর প্রশ্ন সলভ করলে দেখবা বেশিরভাগই কথাই পারছো। এটা আমার একটা প্রিয় প্রশ্ন, দেখি গতকালকে অনেক সুন্দর করে ছবি এঁকেও দিয়েছি। এই প্রশ্নের উত্তর দাও। 48, এটা আমার প্রিয় একটা প্রশ্ন, বারবার আমি পোলাপানকে প্রশ্ন করি, অনেকেই তারপরে এটা খেয়াল করেন এতবার পড়ানোর পরেও। তুমি বলো তো পারছো কিনা, পারবা কিনা? আলোক পর্যায়ের বিক্রিয়াগুলা কোথায় ঘটে? দেখে দেখে উত্তর দিস না, তাহলে গ্রানার ভিতরে ঘটে, তাই তো? খুব ভালো, আজকে যা যা পড়ালাম ইনশাল্লাহ বেশিরভাগই পারবা। ঠিক আছে, সুন্দর। ওকে, লাস্ট ওয়ান। আচ্ছা 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 আচ্ছা। ওয়াও, দেখছো কাজে লাগবে এখনই। বলো তো 18 বলো, এখনই কাজে লাগবে পড়াটা। 18টা বলো, বলো 18। ঠিক আছে, সুন্দর। আচ্ছা, সো ফাইন্ড আর অনেক কিছু, এইটা চ্যাপ্টারে পুরোপুরি অনেক কিছু পড়ে ফেললাম। এবার দ্রুততার সাথে লবণ পরিশোষণ, এই টপিক থেকে ভার্সিটির জন্য একদম মাত্র 10 মিনিটের পড়া। লবণ পরিশোষণ আসলে পড়তে গেলে মাত্র 10 মিনিটের পড়া, মাত্র 10 মিনিটের পড়া। তুমি যদি পড়তে চাও, দেখো একদম আমি তোমাকে যা যা বলবো তাই তাই পরীক্ষা পাবা। প্রথম কথা হচ্ছে এই চ্যাপ্টারটা জনককে, এই চ্যাপ্টারের জনকই হলো স্টিফেন হেলস, একজন ইংল্যান্ডের ক্রিকেটার আছে হেলস নামে, ওই যে কই হারাই গেল কে জানে। তো এই উদ্ভিদ সারিতত্ত্বের জনক হলো স্টিফেন হেলস। নামটা শুধু নামটা কষ্ট করে মনে রাখবা। আচ্ছা, নামটা না হয় মনে রাখলা। এবার খনিজ লবণ পরিশোষণ, তোমাকে প্রশ্ন করবে উদ্ভিদের বেঁচে থাকার জন্য কয়টা আয়ন লাগে? তুমি উত্তর দিবা উদ্ভিদের বেঁচে থাকার জন্য 17টা আয়ন লাগে। তোমাদেরকে এখন ভালো করে তাকায় দেখো, ভালো করে দেখো, দেখো এই 17টা আয়নের মধ্যে মাত্র 3টা সিএইচও, এই 3টা সে পায় হলো বাতাস থেকে। তাকায় দেখো, এই 3টা সে পায় বাতাস থেকে, বাকি 14টা সে মাটি থেকে শোষণ করে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 17টার মধ্যে মাটি থেকে পায় কয়টা, তুমি উত্তর দিবা 14টা, কারণ সিএইচ তো সে বাতাস থেকে পায়, সিএইচ তো সে বাতাস থেকে পায়। ওকে, কথা ক্লিয়ার? এরপর তোমাকে প্রশ্ন করবে যে উদ্ভিদ লবণ পরিশোষণ করে কোন দিক দিয়ে? ভাইয়া, মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দিয়ে। এটা দারুণ ইম্পর্টেন্ট শব্দ, তুমি কিন্তু কয়েকদিন পরে এটা উল্টায় পাল্টায় ফেলবা যদি এটা না বুঝে পড়ো। এই যে এটা হলো উদ্ভিদের শিকড়, এই যে শিকড়, শিকড়ের অগ্রভাগের অঞ্চল কোষ দিয়ে, এইগুলো দিক সে লবণ শোষণ করে, লবণ। আর তোমাকে প্রশ্ন করবে উদ্ভিদ পানি শোষণ করে কোন দিক দিয়ে? পানি শোষণ করে কিন্তু মূলের রোম থাকে, রোম, এগুলাকে বলে রোম। আমাদের যেমন লোম থাকে ওদের থাকে রোম, আপাতত এইভাবে বুঝো। এই দিক দিয়ে কিন্তু উদ্ভিদ, এই দিক দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে। তাহলে উদ্ভিদ পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়? রোমের মাধ্যমে। উদ্ভিদ লবণ পরিশোষণ করে কোন প্রক্রিয়ায়? মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপর উদ্ভিদ যে লবণ শোষণ করে, লবণগুলো কিভাবে শোষণ করে? উত্তর হলো আয়ন হিসাবে।
পরীক্ষায় প্রশ্ন করবে সবচেয়ে দ্রুত শোষণ করে কোন আয়নটা, সবচেয়ে দ্রুত পটাশিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন, ইহা আসবেই। সবচেয়ে স্লো শোষণ করে কোনটা, ক্যালসিয়াম এবং সালফেট। তো মনে রাখবা সবচেয়ে স্লো। কেউ যদি জোরে জোরে কাশি দেয়, আমরা বলি না এই ভাই স্লো কাশেন, তো এত জোরে কাইসেন না। তো মনে রাখবা স্লো কাশো, কাশো মানে ক্যালসিয়াম সালফেট। এই তো স্লো কাশো দিয়েই তুমি মনে রাখো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আর যদি মনে না থাকে যে ভাই এত দ্রুত এত তাড়াতাড়ি করতেছো কেন, এত তাড়াতাড়ি করছো কেন, এইটা দিয়ে মনে রাখবা কেন সবচেয়ে দ্রুত এত তাড়াতাড়ি করছো কেন, সবচেয়ে দ্রুত শোষিত হয় পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট কেন, তাই তো? এই তো পারা যাবে না, পারবো কিনা? ওকে, ক্লাস প্রায় শেষ, হ্যাঁ অলমোস্ট শেষ। এইবার তাকায় দেখো, এই যে 17টা মৌল, এই 17টা মৌলের মধ্যে যে মৌলগুলো আমাদের বেশি পরিমাণে কাজে লাগে, সরি আমাদের না, উদ্ভিদের যেগুলো বেশি পরিমাণে লাগে সেগুলাকে বলে ম্যাক্রোমৌল। ম্যাক্রোমৌল, ম্যাক্রোমৌল। ম্যাক্রোমৌলের সংখ্যা কয়টা? ম্যাক্রোমৌলের সংখ্যা 9টা। কোনটা কোনটা ম্যাক্রোমৌল? এই যে এমজি কেক, মজার কেক এন্ড নাইস চপস। এইটা তুমি কি খাবা? ম্যাক্রোমৌল খাবা। মজার কেক এবং নাইস চপস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। 1 2 3 4 5 6 7 8 9। মজার কেক এবং নাইস চপস, মজার কেক এবং নাইস চপস, এইটা দিয়ে মনে রাখবা ম্যাক্রোমৌল কয়টা? তাহলে ম্যাক্রোমৌল 9টা। তাহলে তোমার কাছে জানতে চাইবে তাহলে মাইক্রোমৌল কয়টা? মনে রাখতে হবে মাইক্রোমৌল 8টা। মজার কেক এবং নাইস চপস, মাইক্রোমৌল কয়টা? মাইক্রোমৌল 8টা। ইহা তোমারে মনে রাখতেই হবে, দিস ইজ ম্যান্ডেটরি, কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, পারা যাবে। এইবার তাকায় দেখো তো কয়েকটা এমসিকিউ আসবে। তাহলে ম্যাক্রোমৌল 9টা এই তো দেওয়া আছে, কোনটা কোনটা ম্যাক্রোমৌল কোনটা কোনটা মাইক্রোমৌল পারবো। আর ক্লোরোফিল অণুর মধ্যে গতকালকেই পড়াইছিলাম, ম্যাগনেসিয়াম আয়ন ক্লোরোফিলের সংকেতের মধ্যে দেওয়া আছে। আর ফসফরাসের অভাবে পাতা এবং ফুল ঝরে পড়ে, ফ দিয়ে ফসফরাস, ফ দিয়ে ফুল ঝরে পড়ে, এইটা মনে রাখলেই হবে। ওকে, এরপর দেখো এখানে আরেকটা লাইন বলা আছে, কিছু কিছু মৌলকে বলা হয় উপকারী মৌল, যেগুলো ওই উদ্ভিদের জন্য স্পেশালি লাগে। যেমন ঘাসের জন্য সিলিকন, সিলিকন ঘাস উদ্ভিদের জন্য ম্যাক্রোমৌল। এটা কিভাবে মনে রাখবা? মনে রাখবা বালুর মধ্যে থাকে হলো সিলিকন, সিলিকা মানেই হলো বালু। তো বালুর মধ্যে সবচেয়ে ভালো জন্মায় কি? উত্তর হলো ঘাস। তাহলে ঘাস উদ্ভিদের জন্য হলো সিলিকন, দেখতে পাচ্ছি। তারপর সোডিয়াম পাওয়া যায় C4, C4 উদ্ভিদের জন্য সোডিয়াম, স দিয়ে সোডিয়াম, স দিয়ে C4, এমনি মনে রাখবা। কোবাল্ট নাইট্রোজেন, নাইট্রোজেন ফিক্সিং লিগুমের জন্য, আমি মনে রাখতাম কোলি, কোলি, তাহলে লিগুমের জন্য হলো কোবাল্ট। আয়োডিন সামুদ্রিক শৈবালের জন্য, তাহলে সমুদ্রে কি থাকে? আয়োডিন থাকে, তাহলে সামুদ্রিক শৈবালের জন্য আয়োডিন। এইটা এইভাবে মনে রাখলেই, এইটা এইভাবে মনে রাখলেই হবে। এখন ঘাসের জন্য সিলিকন যেহেতু বেশি পরিমাণে লাগে, সেই জন্য ঘাসের জন্য ম্যাক্রোমৌল হয়ে যাবে 10টা, তখন মাইক্রোমৌল হয়ে যাবে 8টা। এটা একটা স্পেশাল কন্ডিশন, কিছু কিছু গাছের জন্য কিছু কিছু মৌল আবার ম্যাক্রোমৌল, এই কথাটাই সেই জায়গায় বলা। এটা থেকে এমসিকিউ আসবে, তুমি বইয়ে তুমি এমসিকিউ পাবা। এইগুলা কিচ্ছু পড়ার দরকার নাই, শুধুমাত্র ম্যাক্রোমৌলগুলোর নাম মজার কেক এবং নাইস চপস দিয়ে মনে রাখবা। এছাড়া তোমার আর কোনো কিছু মনে রাখার দরকার নাই, ইনশাআল্লাহ। বুঝতে কি পারলাম? ওকে, বালিতে তো কোনোদিন ঘাস জন্মাইতে দেখলাম না। এই বেটারা, তুই যে মাঠে আজকে খেলতেছিস, তোর ছোটবেলায় যে মাঠে খেলতিস, ওই মাঠে আগে বালু ফেলা হয়েছিল, বালু। বুঝতে পারলাম? ওই মাঠে যে কোনো জায়গায় বালি ফেলার পর ওই জায়গায় দেখবে যে ঘাস লাগাই দেয়, তো ঘাস জন্মায়, বালিতে অবশ্যই ঘাস জন্মায়। চরের মধ্যে দেখবা চর, এই যে চরের মধ্যে কি গজায়? চর তো পুরো বালু দিয়ে তৈরি, তাহলে ওই জায়গায় কি জন্মায়? ঘাস জন্মায়। আচ্ছা ফাইন, এবার দেখো এখান থেকে কি প্রশ্ন আসবে। কার্বন ডাইঅক্সাইড, এখানে দুইটা মতবাদ আছে, এই মতবাদ থেকে তোমার জন্য প্রশ্ন হবে। কন্ট্রাক্ট এক্সচেঞ্জ মতবাদ থেকে তুমি এমসিকিউ পাবা। ছবির দিকে তাকাও তো, কার এক্সচেঞ্জে কে যাবে? সবসময় মনে রাখবা প্লাসের বদলে প্লাস, পটাশিয়ামের বদলে হাইড্রোজেন এক্সচেঞ্জ হয়, এটাই পরীক্ষায় আসবে। কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদে ধরো পটাশিয়াম বের হয়ে গেল, তাহলে প্রবেশ করবে কে? উত্তর হবে হাইড্রোজেন। এই তো, তুমি যদি এইটুকু জানো তাহলে উত্তর করতে পারবা।
কার সাথে কার পরিবর্তন হবে? পটাশিয়াম এবং হাইড্রোজেন। এইবার খনিজ লবণ পরিশোষণের কয়েকটা মতবাদ, তোমরা এগুলো জীবনে শোনার কথা একবার। এখানে বিজ্ঞানীরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। মনে রাখবা, কোনো কিছুতে যদি এটিপির প্রয়োজন হয়, আমাদের শরীরে কোনো কাজ করতে যদি এটিপি লাগে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় সক্রিয় প্রক্রিয়া। সক্রিয়, সেই প্রক্রিয়াটাকে বলে সক্রিয়। আর যদি এটিপি লাগে না, এমন কোন প্রক্রিয়া যেটাতে এটিপি লাগে না, সেইটাকে বলা হয় নিষ্ক্রিয় প্রক্রিয়া। এটিপি লাগলে সক্রিয়, এটিপি না লাগলে সেটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। তো বিজ্ঞানীরা, এক এক বিজ্ঞানী এক এক মতবাদ দিয়েছে। কেউ বলছে লবণ পরিশোষণে শক্তি লাগে, কেউ বলছে লবণ পরিশোষণে শক্তি লাগে না। এখন সত্যি কথা হলো, দুই দলের বিজ্ঞানীর পক্ষেই প্রমাণ আছে, প্রমাণ দুই দলের বিজ্ঞানীর পক্ষেই আছে। আপাতত সব বিজ্ঞানী যেটা মেনে নিয়েছে যে লবণ আসলে মোটামুটি দুই প্রক্রিয়াতেই শোষিত হয়, শক্তি লাগে, আবার কিছু কিছু আয়ন শোষণে শক্তি লাগে না। কিছু কিছু আয়ন শোষণে শক্তি লাগে, কিছু কিছু লবণ শোষণে শক্তি লাগে না। তার মানে আমাদেরকে দুইটাই পড়তে হবে, ঠিক আছে? এখন মূল কথা যেটা তোমাকে জানতে হবে সেটা হলো সক্রিয় প্রক্রিয়ায় কয়েকটা জিনিস লাগবে। কি কি? সক্রিয়তে তিনটা জিনিস লাগবে। এক, নাম শুনি তো বুঝতে পারতেছো, এটিপি লাগবে। দুই, ওই আয়নটাকে বাইরে থেকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য, আয়নটাকে বহন করার জন্য আয়ন বাহক লাগবে, এবং এত কিছু চালানোর জন্য এনজাইম লাগবে। তাহলে সক্রিয় পরিশোষণে যেই তিনটা জিনিস লাগে, এই তিনটা জিনিস নিষ্ক্রিয় পরিশোষণে লাগে না। এটাই হলো এক নাম্বার কথা। এই তিনটার একটা কথাও কোনো কিছুই নিষ্ক্রিয় পরিশোষণে লাগে না। তাহলে বড় পার্থক্যটা কি সক্রিয় নিষ্ক্রিয়র মধ্যে? এই তিনটা। সক্রিয় পরিশোষণে এটিপি লাগে, আয়ন বাহক লাগে, এনজাইম লাগে। নিষ্ক্রিয় পরিশোষণে এর কোনো কিছু লাগে না, আয়নগুলো ভাও ভাও করে ভেতরে প্রবেশ করবে। এখন নিষ্ক্রিয় পরিশোষণেরটা আগে পড়াই দিব, তারপরে সক্রিয়টা পড়াবো। নিষ্ক্রিয় পরিশোষণের ধাপ কয়টা? নিষ্ক্রিয় পরিশোষণে নাম চারটা। কি কি নাম? ব্যাপন, ব্যাপক, নাম চারটা পড়ে ফেলবা। আয়ন, আমার সাথে এখন এই ব্রেক ড্যান্সের মতো করে বলো, ব্যাপন ব্যাপক আয়ন ডোনান, ব্যাপন ব্যাপক আয়ন ডোনান, ব্যাপন ব্যাপক আয়ন ডোনান, ব্যাপন ব্যাপক আয়ন ডোনান। নিষ্ক্রিয় পরিশোষণের নাম কয়টা? নাম হলো চারটা। কোন কোন মতবাদ? ব্যাপন, ব্যাপন মতবাদ, ব্যাপক প্রবাহ মতবাদ, আয়ন বিনিময় মতবাদ, ডোনান সাম্যাবস্থা। ব্যাপন ব্যাপক আয়ন ডোনান, এইভাবে নাম চারটা মনে রাখবা। ভাইয়া কিছুই তো বুঝলাম না। এখনই বুঝতে পারবা, এই যে তাকায় দেখো, একটু পরে দেওয়া আছে কোষের নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদের কথা বলা আছে। এই যে দেখো, এই তুমি এখনই দেখতে পাবা নিষ্ক্রিয় লবণ পরিশোষণ, নিষ্ক্রিয় লবণ পরিশোষণ। কি কি মতবাদ আছে? ব্যাপন মতবাদ। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি মতবাদ আছে? আয়ন বিনিময় মতবাদ, ডোনান মতবাদ, ব্যাপক। নাম চারটা পড়তে বললাম, ঠিক আছে? নামটা চারটা পড়লেই হবে। তোমার পরীক্ষায় আসবে আয়ন বিনিময়ে কোন আয়ন একে অপরের সাথে বিনিময় হয়। মনে রাখবে, চোখের বদলে চোখ, কানের বদলে কান। তার মানে ধনাত্মকের বদলে ধনাত্মক, ঋণাত্মকের বদলে ঋণাত্মক। তাকায় দেখো, হাইড্রোক্সিলের পরিবর্তে ক্লোরাইড, আর হাইড্রোজেনের পরিবর্তে পটাশিয়াম। আবারও পড়াই দিলাম, এটা কিন্তু উল্টাপাল্টা করবা না। অনেকেই দেখা যায় যে হাইড্রোজেনের পরিবর্তে হাইড্রোক্সিল দাগায় দেয়। তাহলে কোন কোন আয়নের বিনিময় হয়? পজিটিভের পরিবর্তে পজিটিভ, নেগেটিভের পরিবর্তে নেগেটিভ আয়নের পরিবর্তন হয়। ডোনান সাম্যাবস্থাটা, এটা অনেক সময় বিভিন্ন পরীক্ষায় আসে, তো এটা জাস্ট একটু দ্রুততার সাথে বলে দেই। যদি এমন একটা কোষ থাকে, যেই কোষের ভেতরে ধরো এমন কিছু আয়ন আছে যারা কিনা নেগেটিভ আয়ন, এবং এই আয়নগুলা এত বড় সাইজে এরা কোষ থেকে বের হতে পারে না, তাহলে কি হবে? এই কোষের ভেতরে তো নেগেটিভ এর সংখ্যা বেড়ে যাবে, কারণ এটা তো কোষ থেকে যাতায়াত করতে পারবে না। এগুলোকে বলে অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন। ফলে এই নেগেটিভটাকে প্রশমিত করার জন্য বাইরে থেকে পজিটিভ চার্জ ভেতরে প্রবেশ করে। এই যে বাইরে থেকে ধনাত্মক চার্জ ভেতরে প্রবেশ করলো, এই নেগেটিভটাকে ক্যান্সেল করার জন্য এই পদ্ধতিটাকে বলা হয় ডোনান সাম্যাবস্থা। এইটা কিন্তু তোমার পরীক্ষা আসতে পারে। কোষের ভেতরে যদি এমন কিছু থাকে অব্যাপনযোগ্য ঋণাত্মক চার্জ, যাদেরকে নিরপেক্ষ করার জন্য বাইরে থেকে কিছু ধনাত্মক চার্জ প্রবেশ করে, এই পদ্ধতির নাম কি? ডোনান সাম্যাবস্থা। এইটুকু জানলেই তোমার এখান থেকে এমসিকিউ উত্তর করতে পারবা, প্রত্যেকটা এমসিকিউ উত্তর করতে পারবা, অন্য কিছু জানতে হবে না। আর এইখান থেকে এই যে সক্রিয় পরিবহনের কি কি লাগে?
এটিপি আয়ন বাহক এনজাইম, এইটুকু জানলে তোমার সক্রিয় থেকে উত্তর করতে পারবা। সক্রিয় গুলা খালি হেডলাইন গুলা পড়বা, আর কোনো কিছু পড়বা না। আর এখানকার মতবাদ গুলোর নাম কি কি? লুন্ডেগর মতবাদ, যার অপর নাম সাইটোক্রোম পাম্প মতবাদ। এখানে কোন এনজাইম লাগে 3টা শব্দ পড়বা। লুন্ডেগর মতবাদ, অপর নাম সাইটোক্রোম পাম্প মতবাদ। এনজাইম কি লাগে? এনজাইমের নাম হলো ডিহাইড্রোজিনেস এনজাইম। আর কোনো কিছু পড়ার দরকার নাই, আমার কথা শোনো, হেডলাইন পড়বা শুধু। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, শুধু হেডলাইন পড়বা। ভাই এডি কি পড়বো না? না, পড়বা না। তারপর লেসিথিন বাহক ধারণা, এগুলো সবগুলো সক্রিয়। সক্রিয় নাম কয়টা? নামগুলা পড়বা, খালি নাম 3টা। লেসিথিন বাহক, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, আর লুন্ডেগর। এই তো, ভর্তি পরীক্ষার জন্য শুধুমাত্র নাম 3টা পড়বা। দ্যাট উইল বি মোর দেন এনাফ, 100% এনাফ ইনশাল্লাহ। তো ডান, বুঝাতে পারছি? ব্যাপন ব্যাপক আয়ন ডোনানের পরে এখান থেকে শেষের 2-1 লাইন পড়বা, সেটা হলো যে সক্রিয় নিষ্ক্রিয় পার্থক্যটা কিন্তু তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কিন্তু বলেই দিয়েছি, সক্রিয়তে 3টা জিনিস লাগে, ওই 3টা জিনিস মার্ক করলেই পড়া শেষ। 1 হলো শক্তি লাগে, 2 হলো আয়ন বাহক লাগে, 3 এনজাইম লাগে। এই 3টা জিনিস ওর লাগে না। আর সক্রিয়তে ক্যাটায়ন অ্যানায়ন একই সাথে শোষিত হয়, ওখানে আলাদা, নিষ্ক্রিয়তে আলাদা আলাদা ভাবে শোষিত হয়। তো এই তো মেইন পয়েন্ট কিন্তু এটা, ওর 3টা জিনিস লাগে, ওর 3টা জিনিস লাগে না। দ্যাটস ফাইন। ভার্সিটির জন্য এর চেয়ে গভীর প্রশ্ন আসলে আসবে না। এটা অনেক সময় দেয়, সবুজ কালারে দাগ দিয়েছি। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পটাশিয়াম আয়নের শোষণকে বাধা দান করে, এই লাইনটা অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়। জাস্ট এটা কষ্ট করে মনে রাখার চেষ্টা করবে। এই তো প্রিয় ভাই বোনেরা, এই বক্স থেকে কি পার্থক্য আসবে? একটা লাইন, প্রথম লাইনটাই। এই দ্বিতীয় লাইন, পানি পরিশোষণ হয় মূলরোম অঞ্চল দিয়ে, লবণ পরিশোষিত হয় অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দিয়ে। লবণ পরিশোষিত হয় আয়ন হিসাবে, পানি পরিশোষিত হয় অণু হিসাবে। এই তো, এইটুকু পয়েন্ট আমরা সবাই মনে রাখার চেষ্টা করব। দ্যাটস অল। ওকে, রেড এবং গ্রিন পড়লেই কমন পাবা। ভার্সিটির জন্য 100% না হোক 80-90% কমন পাবা। রেড এবং গ্রিন পড়ে ফেললেই ইনশাল্লাহ মেইন কমন পেয়ে যাবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, রেড এবং গ্রিন দাগানোটা পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। কোন আর বাকিগুলো তো পড়াগুলো তো আমরা ব্রেনের মধ্যে ঢুকাই দিচ্ছি। ওকে, প্রশোধন কয় রকম? ছোট্টবেলার পড়া। প্রশোধন 3 রকম, পত্ররন্ধ্রীয়, ত্বকীয়, লেন্টিকুলার। তোমরা এগুলো জানো। সবচেয়ে বড় প্রশোধনের নাম পত্ররন্ধ্রীয়। মূলত এই পার্থক্যটা পড়লেই হয়ে যাবে। সবচেয়ে বেশি প্রশোধন হয় পত্ররন্ধ্রের মাধ্যমে, 95 থেকে 98%। পত্ররন্ধ্রকে কন্ট্রোল করে কে? উত্তর হলো রক্ষী কোষ। আর ত্বকীয় প্রশোধন, ত্বকের মাধ্যমে প্রশোধন, কত পার্সেন্ট? মাত্র 2-5%। এতে রক্ষী কোষের কোনো ভূমিকা নাই। আরেকটা প্রশোধন আছে লেন্টিকুলার প্রশোধন। তোমরা বলবো ভাই লেন্টিসেল জিনিসটা কি? ছবির দিকে তাকায় দেখো, তাহলেই বুঝতে পারবা। তোমরা প্রত্যেকেই লেন্টিসেল চিনো, কিন্তু তুমি যে লেন্টিসেল চিনো, তুমি এই কথাটা জানো না। এই হলো পার্থক্য আর কি। তোমরা জীবনে যারা একবার গাছ দেখেছো, গাছ, এই যে গাছ, জীবনে গাছ দেখেছো, এই যে দেখো, এই যে গাছের জায়গাগুলো ফাটা 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 ফাটা, এই ফাটা জায়গাগুলোর নামই হলো লেন্টিসেল। এই যে ফেটে গেছে, এই যে ফাটা 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 ফাটা, এই যে ফাটা জায়গাগুলা, এই ফাটা জায়গাগুলো হলো লেন্টিসেল। এই লেন্টিসেল দিয়ে বাতাস বের হয়ে যায়, বাষ্পাকারে বাতাস বের হয়ে যায়, এটার নামই লেন্টিকুলার প্রশোধন। তাহলে গাছ যখন সাইডে মোটা হয়, তখন গাছের বাইরে যে চামড়াটা, সেই গাছের বাইরে চামড়া মানে কর্ক টিস্যু, এটা ফেটে যায়। এই ফেটে যাওয়াকেই বলা হয় লেন্টিসেল। কত কিছু তোমাকে আমি জানালাম, কত কিছু বুঝতে পারলা, তাই তো? এইবার পত্ররন্ধ্র, তোমার পরীক্ষায় প্রশ্ন করবে, একটা গাছের পাতার মধ্যে দেখো 1 বর্গ সেন্টিমিটারের মধ্যে 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকে। পত্ররন্ধ্র দেখতে কেমন? এই যে দেখো, ছবি দেখো একটা, তাহলে বুঝতে পারবা। এত ছোট, এত সূক্ষ্ম ছিদ্র, তুমি হয়তোবা বুঝতেও পারছো না। এই যে একটা পাতার মধ্যে, এই যে দেখো, একটা পাতার মধ্যে ছোট ছোট অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্রের এই যে 2 পাশে 2টা কোষ, এই কোষগুলাকে বলা হয় রক্ষী কোষ। এই কোষগুলা পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়াকে নিয়ন্ত্রণ করে। তাহলে 1 বর্গ সেন্টিমিটারে কয়টা থাকে সেটা তুমি জেনে গেলা। আর এই কোষগুলাকে বলে রক্ষী কোষ। পত্ররন্ধ্র অফিস করে কয় বেলা? সারাদিনের মতো 2 ঘন্টা অফিস করে ঠিকঠাক মতো। সকাল 10টা থেকে 11টা, বিকাল 2টা থেকে 3টা। মাত্র 2 ঘন্টাও পূর্ণ খোলা থাকে, তাকায় দেখো, পূর্ণ খোলা। দিনের বাকিটা সময় হাফ অফিস করে, আংশিক খোলা, রাতের বেলায় বন্ধ। ব্যতিক্রম হলো পাথরকুচি, পাথরকুচিতে উল্টা ঘটনা ঘটে আর কি। এই কথাটা জানতে হবে, আগে থেকেই জানি। কোনটা আগে জানতা না?
কোন জিনিসটা আগে জানতা না? আচ্ছা, জীবনে যারা গাছ দেখেছো, আচ্ছা ফাইন, তো বুঝে গেলা। এইবার প্রিয় ভাই ও বোনেরা, এখানে একটা দারুণ কথা জানতে হবে। এই যে দেখো, খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা, খোলা আর ফোলা, এই কথাটা মনে রাখবা, খোলা আর ফোলা। তার মানে কি, রক্ষী কোষগুলা যখন ফুলে থাকবে, ফুলে থাকা মানে কি, ফুলে থাকা মানে স্ফীতি, স্ফীতি হলে পত্ররন্ধ্র খুলে যায়। আর রক্ষী কোষগুলা যখন চিকন হয়ে যাবে, তখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। মনে রাখবে, খোলা ফোলা, এই কথাটা কিন্তু অনেক সময় প্যাচ লাগে, এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। এই যে দেখো লেখা আছে, রক্ষী কোষগুলা যখন, এই যে রক্ষী কোষগুলো, পত্ররন্ধ্র খুলে যায় কখন, রক্ষী কোষগুলা যখন স্ফীত হয়, এইটুকু মনে রাখলেই হবে। রক্ষী কোষগুলা যখন স্ফীত হয় তখন পত্ররন্ধ্র খুলে যায়, আর রক্ষী কোষগুলা যখন চিকন হয় তখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এই তো, ইহা আমাদেরকে জানতে হবে, ইহাই আমাদেরকে পারতে হবে। ডান। এখান থেকে কি প্রশ্ন হবে সবচেয়ে, তোমার পরীক্ষায় সবুজ দাগটা শুধু পড়বা, শুধু সবুজ দাগ পড়বা, আর কিচ্ছু না। আধুনিক মতবাদ অনুসারে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়াতে কোন আয়ন ভূমিকা পালন করে? পটাশিয়াম আয়ন। টনটনা মুখস্থ করবা, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল, আমার ভর্তি পরীক্ষায়। আধুনিক মতবাদ অনুসারে পত্ররন্ধ্র খোলা বন্ধ হয় কোন আয়ন সাহায্য করে? উত্তর হলো পটাশিয়াম আয়ন। এবং কোন আলো সাহায্য করে? উত্তর হলো নীল আলো। রন্ধ্র, রন্ধ্র, প্রস্বেদন, কথাটা আছে মনে রাখবা, নীল আলো সাহায্য করে। তাহলে দুইটা কথা মনে রাখলেই হবে, নীল আলো, পটাশিয়াম। আধুনিক মতবাদ অনুসারে পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে কোন আলো? নীল আলো। আধুনিক মতবাদ অনুসারে কোন আয়ন সাহায্য করে? উত্তর হলো পটাশিয়াম আয়ন। পত্ররন্ধ্র, এখানে একটা এমসিকিউ আসতে পারে। দেখো, পত্ররন্ধ্রে পানির অভাব হলে কোন অ্যাসিড উৎপন্ন হয়? অ্যাবসিসিক অ্যাসিড। এটা একটু কষ্ট করে পড়ে নিবা, জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষায় আসতে পারে। যত ফাউল মার্কা প্রশ্ন, যত কণিকাঞ্চির প্রশ্ন, সবগুলা জাহাঙ্গীরনগরে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলা মোটামুটি ভালোই আসে, এতটা খারাপ আসে না। ঠিক আছে, ওকে। তাহলে পত্র প্রচ্ছেদনের প্রভাবক প্রভাবক থেকে অতটা প্রশ্ন আসে না, টপিকটা অলমোস্ট শেষ। মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে। জাস্ট মনে রাখবা, সবকিছুর সাথেই প্রচ্ছেদনের সম্পর্ক সমানুপাতিক। মানে কি, আলো বাড়লে প্রচ্ছেদন বাড়বে। কোন আলো বাড়লে? নীল আলো, তাই না? একটু আগে তো পড়াইলাম, প্রচ্ছেদন, আলো বাড়লে, তাপমাত্রা বাড়লে প্রচ্ছেদন বাড়ে, সম্পর্ক সমানুপাতিক। তারপরে কিন্তু দুইজনের সাথে সম্পর্কটা ব্যস্তানুপাতিক। কার কার সাথে সম্পর্কটা ব্যস্তানুপাতিক? দুইজনের সাথে। একজনের নাম হলো আর্দ্রতা, আরেকজনের নাম হলো চাপ। এই দুজনের সাথে সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তার মানে কি, আর্দ্রতা বাড়লে প্রচ্ছেদন কমে, চাপ বাড়লে প্রচ্ছেদন কমে। কেন? এটা জাস্ট একটু বুঝাই দেই, তাহলে তোমার ভালো লাগবে, তুমি ভবিষ্যতে মুখস্থ করতে হবে না। হোয়াট ডাজ ইট মিন বাই আর্দ্রতা? আর্দ্রতা মানে বাতাসে কতটুকু পানি আছে। এই যে চারপাশে, গাছের চারপাশে যে বাতাস, সেই বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে। যদি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তুমি খেয়াল করো তো, এই গাছটা আসলে কি বের করতেছে? প্রচ্ছেদনে কি বের হয়? পানি, বাষ্প আকারে বের হয়ে যায়। বাতাসে অলরেডি পানি আছে পরিমাণ মতো, ও কি আর দিতে পারবে পানিটাকে বাতাসের মধ্যে? বাতাসের কোনো চাহিদাই নাই। সেই জন্য আর্দ্রতা যদি বেশি থাকে, প্রস্বেদন কমে যায়। আর আর্দ্রতা যদি কমে যায়, বাতাসে পানির পরিমাণ কমে যায়, তাহলে প্রস্বেদনের হার কি হয়? প্রস্বেদনের হার বেড়ে যায়। এইটাই হলো। তাকায় দেখো, এটা একটা মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসছে। নিচের কার সাথে সম্পর্কটা? উল্টা সম্পর্ক। অর্থাৎ আর্দ্রতা কমে গেলে প্রস্বেদন কিন্তু বেড়ে যায়। আর্দ্রতা আর্দ্রতা আর আর্দ্রতা বেড়ে গেলে প্রস্বেদন কমে যায়। তাহলে এর সাথে সম্পর্কটা এখানে এইভাবে দিয়ে দাও, উল্টা সম্পর্ক। বায়ু প্রবাহের সাথে সমানুপাতিক সম্পর্ক। ব্যতিক্রম কার? সম্পর্কটা খারাপ কার সাথে? উল্টা সম্পর্ক কার সাথে? চাপের সাথে। তাহলে মনে রাখবা, আর্দ্রতা আর চাপের সাথে সম্পর্কটা উল্টা। আচার, আচারের সাথে সম্পর্কটা উল্টা। চাপ, এটা দিয়ে মনে রাখলেই হবে। ইনশাল্লাহ আশা করি পারবো। প্রশ্নের অন্য কোনো প্রভাবক ভার্সিটিতে আসবে না। দ্যাটস অল। লাস্ট টপিক, একদম পড়া শেষ। আজকে আর 2 মিনিট পড়াবো, তারপরে চ্যাপ্টারটা শেষ। আবার 27 ব্যাচের ক্লাস নিতে হবে তোমাদের পড়া শেষ করে। ওকে, চাপের সাথে সম্পর্কটা। আচ্ছা, এইখানে দুইটা কথা পড়তে হবে ভাইয়া। সেটা হলো যে, প্রথম কথা, তুমি দেখবা বর্ষাকাল আসলেই তোমার ঘরের দরজার যে সিট কিনে তুমি আর লাগাতে পারবা না। বা তোমার ঘরে জানালাটা আগে সুন্দর, যখন জানালাটা নতুন বানিয়েছিলে কাঠের জানালা, তখন যেভাবে লাগতো, এখনো জানালাগুলো ঠিক মতো বন্ধ হয় না, একটু ফাঁকা থেকে যায়, সিটকিনিটা লাগানো যায় না, দরজাটা লাগে না, একটু বেঁকে গেছে। এই যে
কেন বেঁকে গেল? কারণ কাঠগুলা পানি শোষণ করে বেঁকে যায়, কাঠগুলো পানি শোষণ করে ফুলে ওঠে। এই যে বিভিন্ন পদার্থ যারা পানি শোষণ করতে ভালোবাসে তাদেরকে বলে হাইড্রোফিলিক পদার্থ। এই ধরনের পদার্থ যারা পানি শোষণ করে ফুলে যায়, এই ধরনের পদার্থকে বলে হাইড্রোফিলিক পদার্থ। আর এই পদার্থগুলো পানি শোষণ করার এই প্রক্রিয়াটাকে বলে ইমবাইবিশন। ইমবাইবিশন মানে চুয়ে চুয়ে পানি পান করা। ইমবাইবিশন আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জেলাটিন। সেলুলোজ মানে কাঠ, কাঠের মধ্যে বেশিরভাগ জিনিস থাকে সেলুলোজ। তো সেই জন্য আঠা, সেলুলোজ, স্টার্চ এরা সবাই পানি শোষণ করে কি হয়? পানি শোষণ করে ফুলে ওঠে। এই ধরনের পদার্থকে হাইড্রোফিলিক পদার্থ বলে। আবার এই প্রত্যেকটা পদার্থই হলো কলয়েড জাতীয় পদার্থ। তো কলয়েড জাতীয় পদার্থ এরা সবাই আবার এরা হাইড্রোফিলিক পদার্থ বটে, এরা পানি শোষণ করে ফুলে ওঠে। এবার একদম লাস্ট টপিক দেখো, ধরো এখানে কয়েকটা আঙ্গুর, আঙ্গুরগুলাকে তুমি রেখেছো, ঠিক আছে? আচ্ছা, এই আঙ্গুর থেকে ধরো পানি বের হয়ে গেল, ফলে আঙ্গুরগুলো কি হবে? চুপসে যাবে। এই যে আঙ্গুর থেকে পানি বের হয়ে যাওয়া, এটার নাম বহি অভিস্রবণ। আঙ্গুর থেকে পানি বের হয়ে গেলে আঙ্গুরগুলো একদম চুপসে যাবে, একদম আঙ্গুরগুলো একদম এই যে চুপসে যাবে, একদম চুপসে যাবে। এই যে আঙ্গুরগুলো একদম চুপসে গেল, এটাকে বলে প্লাজমোলাইসিস। প্লাজমাটা ভেঙে যাওয়া, তাহলে বহি অভিস্রবণের ফলেই প্লাজমোলাইসিস হয়। বহি অভিস্রবণের অপর নামই প্লাজমোলাইসিস। কোন কোষ থেকে যদি পানি বের হয়ে যায়, প্রোটোপ্লাজম সংকোচন, এটার নামই প্লাজমোলাইসিস। ঠিক তার উল্টা ঘটনা, কিছু কিসমিসকে তুমি পানিতে ভিজায় রাখো, একটু পরে দেখবে এগুলো ফুলে ট্যাপট্যাপা হয়ে গেছে, তাহলে এটাকে বলে পানি শোষণ করে স্ফীতি, এটাকে বলে রস স্ফীতি। এটার নাম রস স্ফীতি। এটার ইংরেজিটা পরীক্ষায় আসে টার্জিডিটি, ফুলে যাওয়া। তো এটার নাম পানি ভেতরে প্রবেশ করা, তার মানে অন্ত অভিস্রবণ। পানি বাইরে চলে যাওয়াকে বলে বহি অভিস্রবণ, পানি ভেতরে প্রবেশ করাকে বলে অন্ত অভিস্রবণ। তুমি তাকায় দেখো, তাহলে টার্জিডিটি, অন্ত অভিস্রবণের ফলে জিনিসগুলো ফুলে ওঠে, এটাকে বলে টার্জিডিটি। এইটা আসবে, এটা আসবে, এটা আসবে। দ্যাটস অল, এন্ড দ্যাটস আ জব ওয়েল ডান। একদম মোটামুটি সবগুলা পরেই আমরা করে ফেলতে পারলাম। এখন তুমি এটা প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ। যেই অংশটা আটকে যাবা সেটা লাগলে আমাকে ডিএমসি ডিমার্স গ্রুপে আমাকে মেনশন করে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? ওকে ফাইন। দেখি তো কার মাথায় ব্রেন আছে। এই প্রশ্নটা আজকে লাস্ট প্রশ্ন করব, 3 নাম্বার, তোমাদেরকে আটকে রাখবো না, কালকে রেজাল্ট। 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। টাটা বাই বাই, সবার সাথে দোয়া, সবার জন্য দোয়া থাকলো। 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। একদিন এমসিকিউ এর উপরে ক্লাস নিয়েন। তাহলে এতক্ষণ ধরে কি নিলাম? এমসিকিউর উপরে যদি এই চ্যাপ্টারে ক্লাস নিতে হয় তাহলে এতক্ষণ ধরে কি নিলাম? ওকে, ভেরি গুড। তাহলে উত্তর হলো অ্যাসিটাইল কোয়ে, তাই না? মনে আছে? বি না, বি সি, কারণ পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়েটাই মূলত ক্রেবস চক্রে যায়। উত্তর হলো সি। এটা বই পড়লেও জানতে পারবে, দাগানো লাইনে আমরা সুন্দর করে দাগিয়ে দিয়েছি। সবার জন্য মন থেকে দোয়া থাকলো, মন থেকে দোয়া থাকলো, মন থেকে দোয়া। ফি আমানিল্লাহ, সবার সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ। কালকে রেজাল্ট জানাবা সবাই। ওকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।